রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট। রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পরিচালনায় চলছে বলাই কান্তি আইচ স্মৃতি চ্যাম্পিয়ন। গত 3 দিন ধরে এখানে খেলা চলছে। স্পোর্টস ক্লাবের মাঠে প্রতিদিন সকাল 11টা থেকেই শুরু হয় খেলা। ফাইনাল খেলা হয় দুপুর 2টোয়। আজ টুর্নামেন্ট শেষ হয়েছে। রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক কমলেশ কুণ্ডু জানান, 3 দিন ধরেই ধাপে ধাপে চলছে খেলা। প্রথম দিন অনুষ্ঠিত হয় রুমা ভৌমিক মহিলা ফুটবল, যেখানেই চ্যাম্পিয়ন হয় নন্দঝাড় ও কানকি। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় অলকানন্দের স্মৃতি চ্যাম্পিয়নশিপ আন্ডার-17, যেখানে চ্যাম্পিয়ন হয় উত্তর দিনাজপুর ডিএসএ, রানার হয় ছত্রপুর। আজ এখানেই 4টি টিম অংশ নেয়। তারা হলো উত্তর দিনাজপুর ভেটারেন ক্লাব, মালদা, গঙ্গারামপুর ও গাজল। ফাইনালে মুখোমুখি হয় মালদা ও গঙ্গারামপুর। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই চলে। কমলেশবাবু জানান, 1983 সালে এই মাঠটি খেলাধুলার জন্য ক্রয় করা হয়েছিল। দীর্ঘ বছর ধরেই এখানে অনুশীলন চলছে, কিন্তু টুর্নামেন্ট করা সম্ভব হয়নি। অবশেষে স্পোর্টস ক্লাবের কিছু বিশিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় এখানে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। ছেলেমেয়েদের মাঠমুখী করে শারীরিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলকে খেলাধুলায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন কমলেশ কুণ্ডু। এদিন এখানে উপস্থিত ছিলেন চঞ্চল জমাদার নামের এক ব্যক্তি, যিনি নভেম্বরে ফিলিপিন্সে খেলাধুলার জন্য ডাক পেয়েছিলেন। সে সময় পারিবারিক সমস্যার কারণে চঞ্চলবাবু ফিলিপিন্সে যেতে পারেননি। তার জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি। আমার নাম কমলেশ কুণ্ডু, আমি রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের জেনারেল সেক্রেটারি। বলছি যে আজকে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের মাঠে ফাইনাল খেলা কবে থেকে খেলা শুরু হয়েছে এবং মানে এই খেলার কারণটা কি? আচ্ছা, প্রথম হচ্ছে যে এই এলাকাটার মানে আমাদের সবথেকে রায়গঞ্জ পৌরসভার পিছিয়ে পড়া এলাকা, এবং এই এলাকায় আমাদের এই মাঠটা হচ্ছে 1983 সনে মাঠটা খরিদ করা হয়, জমি খরিদ করা হয়। তো সেটার থেকে আজকে দীর্ঘ বছর এখানে অনুশীলন চলছে, কিন্তু আমরা একটা টুর্নামেন্ট করার মতো মানে ব্যবস্থা করতে পারিনি। তো সেটা আজকে আমাদের নতুন কিছু কর্মকর্তারা তাদের বিশেষ উদ্যোগে আমাদের এই টুর্নামেন্টের দিকে আমরা এগোই। কাদের স্মৃতিতে টুর্নামেন্টটা হচ্ছে? কাদের স্মৃতি? প্রথম হচ্ছে আমাদের শুরু হয় 3টে টুর্নামেন্ট, 3 দিবস। প্রথম হচ্ছে আমাদের রুমা ভৌমিক মহিলা ফুটবল টুর্নামেন্ট, এবং সেখানে চ্যাম্পিয়ন হয় নন্দঝাড় হাই স্কুল আর চ্যাম্পিয়ন হয় কানকি। আর দ্বিতীয় দিনে অলকানন্দ দে স্মৃতি চ্যাম্পিয়নশিপ আন্ডার-17 গ্রুপ। আন্ডার-17-এ চ্যাম্পিয়ন হয় উত্তর দিনাজপুর ডিএসএ কোচিং সেন্টার, এবং আর রানার্স হয় ছত্রপুর ফুটবল একাডেমি। আজকে শুরু হয়েছে, আজকে 17 তারিখ, আজকেই আমাদের শেষ খেলা। এটা হচ্ছে ভেটারান্স ক্লাব। আমাদের প্রতিদিনই 4টে করে টিম নিয়ে খেলা হয়। আজকে টিমগুলো হচ্ছে মালদা, গঙ্গারামপুর, গাজল এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারান্স ক্লাব। এই 4টে টিম নিয়ে খেলা হচ্ছে। এখন ফাইনাল চলছে। ফাইনালে মালদা এবং গঙ্গারামপুরের মধ্যে লড়াই চলছে। এখনো পর্যন্ত গোল শূন্যভাবে চলছে। বলছি যে এই যে 3 দিন ধরে খেলা চলছে, এই যে খরচা কিভাবে উঠাচ্ছেন? এই খরচা বলতে আমাদের সদস্যরাই বেশিরভাগ অংশটাই এরা করছে। আর তাছাড়া যাদের নামে আমরা এই টুর্নামেন্টে চালাচ্ছি, তারাও আমাদের পিছনে খুব শক্ত হাতে দাঁড়িয়ে আছেন। তাদের সহযোগিতায় আমরা অনেকটাই এগিয়েছি। আমাদের যেটা কমলেশবাবু সবচেয়ে যেমন একটা অগ্রগতি রয়েছে, আমরা দেখছি যে জেলার বিভিন্ন স্পোর্টসম্যানরা ক্রিকেটে গিয়ে খেলছে, কিন্তু জাতীয় স্তরে গিয়ে তারা চান্স পাচ্ছে না। ফুটবলের ক্ষেত্রেও দেখছি বিভিন্ন গ্রামগঞ্জের ছেলে তারা আসছে, এসে খেলছে, কিন্তু পুষ্টির অভাবে অনেকে মাঠে আসতে পারছে না। কি বলবেন? দেখুন, ফুটবল এবং ক্রিকেট এটা হচ্ছে টিম গেম। টিম গেমের ক্ষেত্রে অনেক অসুবিধা, বিশেষ করে ক্রিকেটটা তো বলা যায় কিছুটা ইন্ডিভিজুয়াল, যে কেউ বোলার, কেউ বা ব্যাটসম্যান, এ ধরনের কিছুটা আলাদা করা যায়। কিন্তু ফুটবলে কিন্তু সেইটা নেই, একদম টোটালি টিম গেম। হ্যাঁ, আলাদা করা যায় কোনটা? ইন্ডিভিজুয়াল গেম, যেমন অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, যেটা ব্যাডমিন্টন আমাদের ইনডোরে চলছে। সেখানে আমাদের এখানে র্যাঙ্কিং প্লেয়ার তৈরি হয়ে গেছে। তো সেই বিষয়টাই যে আজকে স্পন্সর্ড বড় জিনিস। আজকে যেটা বললেন আপনি, ফুটবল এবং ক্রিকেটের স্পন্সর যদি না থাকে, সে কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারে না। তার পিছনে তার আর্থিক
এবং তার আর্থিক হলেই তার ফুড, তার মানে খেলার প্রতি তার যে বিভিন্ন আনুষঙ্গিক জিনিস সবগুলো তার সহায়ক হয়, কিন্তু সেটা কিন্তু তার স্পন্সরশিপ ছাড়া সম্ভব নয়। যদি একটু বলেন। চঞ্চল জামাদার নাম আমার। বলছি চঞ্চলবাবু, আমরা যেটা জানতাম যে আপনার অক্টোবর মাসে বা নভেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে স্পেনে যাওয়ার কথা ছিল অ্যাথলেটিক্স, ফিলিপিন্সে, তো সেটা হঠাৎ করে ক্যান্সেল হলো কেন? হ্যাঁ, আমি 2022 সালে আমি ন্যাশনালে ভালো ফলাফল করার জন্য আমার এশিয়াডে কোন ইভেন্টে করেছিলেন? 100 মিটার 200 মিটার। তো এশিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, যেটা ফিলিপিন্সে নভেম্বরের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হলো। তো দুর্ভাগ্য, সেই সময় আমার বড় জামাইবাবু খুব অসুস্থ ছিলেন এবং তিনি পরলোক গমন করেন। সেই কারণে আমার ফিলিপিন্স যাওয়া হয়নি এই বছরের এশিয়াডে। তো আমি আবার প্র্যাকটিস চালু করেছি। আমার মুম্বাইতে ন্যাশনাল রয়েছে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারির 13 থেকে 18 পর্যন্ত। সেখানটায় আবার আমাকে ভালো পারফরমেন্স করতে হবে। তো সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারি আবার আমি যেতে পারবো। এই বছর আমাদের সুইডেনে রয়েছে 24 সালে, এবং টোটালটা স্পোর্টস ক্লাব। আমার পরিচয়টা স্পোর্টস ক্লাব। আমি খুব ছোটো জায়গা থেকে উঠে এসেছি এবং স্পোর্টস ক্লাবের মাধ্যমে মানুষ আমাকে চেনে, এবং স্পোর্টস ক্লাবের জন্যই আমি খেলাধুলার জগতে। বলছি যে যেটা আমাদের জেলার ক্ষেত্রে দেখি যে অ্যাথলেটিক্সরা ঠিকমতো জায়গা পাচ্ছে না, যে তারা কোচের অভাব বলুন বা পুষ্টির অভাব বলুন বা মাঠে আসার একটা উন্মাদনা, সেইটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। কারণটা আমাদের জেলা না, আমি তো অ্যাকচুয়াল অ্যাথলেট ছিলাম না, আমি ফুটবলার। তো আমার ক্লাবের সিনিয়র ভাই আমাকে অ্যাথলেটে অংশগ্রহণ করার জন্য বলে, আমার দৌড়টা তাদের ভালো লাগার জন্য। তারপরে আমি অ্যাথলেটে যাই। তো সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করতে গিয়ে যেটা আমরা দেখি, আমাদের জেলা শুধু না, আমাদের রাজ্যে প্লেয়ারদের প্র্যাকটিস করার মাঠ নেই। অন্যান্য জেলা অন্যান্য রাজ্য যে সমস্ত রাজ্যগুলো অ্যাথলেটিক্স এগিয়ে, যেমন ধরেন আপনি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, কেরল, তামিলনাড়ু, ওই সমস্ত রাজ্যগুলোতে এক একটা জেলাতে 2-3টা করে সিনথেটিক ট্র্যাক আছে যেগুলোতে প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে। অথচ আমাদের রাজ্যে, টোটাল রাজ্যে 2টা সিনথেটিক ট্র্যাক, তাও কলকাতা কেন্দ্রিক, একটা যুবভারতী ক্রীড়াঙ্গন এবং একটা সাই কমপ্লেক্স। সেখানে সব প্লেয়াররা প্র্যাকটিসও করতে পারে না। সেই জন্যই অ্যাথলেটের উন্নয়ন নেই আমাদের জেলা, শুধু না আমাদের রাজ্যে।